ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। স্যার আমাদের সঙ্গে রয়েছেন। ফিজিক্স ক্লাসে রয়েছি আমরা কল্যাণ ঘোষ স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে চাইব। এতক্ষণ আমরা স্মল জি সম্পর্কে ডিসকাস করলাম। সেখানে আমরা গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাস সম্পর্কে বললাম। গ্র্যাভিটেশনাল মাস আর ইনার্শিয়াল মাসের রেশিওটা কিন্তু তোমরা বিভিন্ন বইতে পাবে, কম্পিটিটিভ ফিল্ডের বিভিন্ন বইতে তোমরা কিন্তু এই কোশ্চেনটা দেখতে পাবে। বেশ, এরপরে আমরা স্মল জি সম্পর্কে আরও কিছু আলোচনা করব। এখানে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। অ্যানিমেশনটা খুব মজার। একটা 1 টাকার কয়েন আর একটা হাতিকে একই জায়গা থেকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই যে দুটো জিনিসকে একই জায়গা থেকে ফেলে দেওয়া হলো, তাহলে কি হাতিটা তো অনেক বেশি ভারী। তাহলে আমরা একটু আগেই তো আলোচনা করেছি যে যার মাস যত বেশি হবে তাহলে তার অ্যাট্রাকশন তত বেশি, একটু আগে আমরা বলেছি। তাহলে হাতির ওপর পৃথিবীর আকর্ষণ বল তো অনেক বেশি হওয়া উচিত। তার মানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে হাতি আগে পড়বে, 1 টাকার কয়েনটা পরে পড়বে, এরকমই হওয়া উচিত, অন্তত লজিক তাই বলছে। কিন্তু না, বাস্তবে সেরকম হয় না। যদি আমরা ভ্যাকুয়ামে এক্সপেরিমেন্টটা করি তাহলে দেখতে পাবো যে হাতি আর কয়েন একই সাথে মাটি টাচ করছে। নিউটনের বিখ্যাত এক্সপেরিমেন্টের কথা আমরা সকলেই জানি, ওই গিনি আর ফেদারের এক্সপেরিমেন্ট। অবশ্যই এটা ভ্যাকুয়াম হতে হবে, নালে এয়ার মিডিয়ামে করলে কী হবে, একটু তফাৎ আসবে এই কারণে, কারণ এয়ার রেজিস্ট্যান্সটা সেখানে কাজ করবে। তো সেটা খুবই মামুলি একটা বিষয়, অন্তত এই কেসটাতে অত্যন্ত মামুলি একটা বিষয়। তো যাই হোক, তো এইটা থেকে এই যে অ্যানিমেশনটা হচ্ছে, হাতি আর 1 টাকার কয়েন একই সাথে মাটি টাচ করছে, এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, কে ভারী কে হালকা সেটা ম্যাটার করে না যদি তারা ফ্রি ফল হয়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুটা কতটা ভারী না হালকা সেটা কোনোভাবেই কোনো ম্যাটার করে না। অর্থাৎ ফ্রি ফলের ক্ষেত্রে সব বস্তুই ওয়েটলেস হয়ে যায়, ওজনহীন হয়ে যায়। ওকে, তো যাই হোক, আমরা জি সম্পর্কে একটু দেখে নিই ব্যাপারটা কি। আচ্ছা, স্মল জি এটার ভ্যালু হলো, অবশ্যই এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা 9.8। এখানে যদি ইউনিট কথাটা লেখা আছে, ইউনিটটা আমি বলে দিচ্ছি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুবই সহজ, কারণ অ্যাক্সেলারেশন তো এটা সিম্পল। তো এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে t = 1 সেকেন্ডে একটা বস্তুকে যদি আমি এখান থেকে রিলিজ করি, এখান থেকে আমি রিলিজ করছি, তাহলে 1 সেকেন্ডে বস্তুটা কতটা নামবে? উত্তর, 1 সেকেন্ডে বস্তুটা নামবে হচ্ছে 9.8 মিটার। ওকে, তাহলে 2 সেকেন্ডে কত নামবে? 19.6 মিটার। এইভাবে 3 সেকেন্ডে, তাহলে n সেকেন্ডে কতটা নামবে? 9.8 ইন্টু n, তাই তো? অর্থাৎ যত সময় যাবে তত বস্তুটা বেশি ডিস্টেন্স নামতে থাকবে। তাহলে আমি এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, তাহলে 1 সেকেন্ড পরে বস্তুটা কতটা নামছে? 9.8। যদি মনে করো আমি এমন একটা প্ল্যানেটে গেছি যেখানে 1 সেকেন্ডে বস্তুটা ধরা যাক 50 মিটার নেমে যাচ্ছে, তাহলে ওই প্ল্যানেটের অ্যাক্সেলারেশন কী হবে, অর্থাৎ স্মল জির ভ্যালুটা কী হবে? 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর্থের ক্ষেত্রে এটা কতটা নামছে? 9.8, তাই তো? তাহলে আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার আমরা একটা জিনিস খেয়াল করি, একটা বিল্ডিং, এটা মনে করো একটা বিল্ডিং, এই যে যেটা দেখা যাচ্ছে এটা একটা বিল্ডিং বলে ধরে নিয়েছি আমরা, আর এখানে একটা বলকে ছেড়ে দেওয়া হচ্ছে। অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে টাইমের সাথে ভেলোসিটির চেঞ্জ, টাইমের সাথে ভেলোসিটির চেঞ্জ, তাই তো? তাহলে আমরা এই যে জি সমান কি লিখতে পারি? v/t লিখতে পারি, তাই তো? জি সমান v/t লিখতে পারি, কারণ জিটা অ্যাক্সেলারেশন, ভিটা ভেলোসিটি, টিটা টাইম। এই রিলেশনশিপটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমরা কি পাবো? আমরা v = gt পাবো, ওই জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে। তাহলে এই যে v সমান gt পাচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এই রিলেশনশিপটা ম্যাথামেটিক্সের
কোন রিলেশনশিপের সাথে ম্যাচ করে? আমরা y ইকুয়ালস টু mx জানি না, শিখেছি তো ম্যাথামেটিক্সে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে y এর জায়গায় যদি v কে ভাবি, m এর জায়গায় যদি g কে ভাবি, আর x এর জায়গায় যদি t কে ভাবি, তাহলে y ইকুয়াল টু mxও যা আর v ইকুয়াল টু gtও তাই। এই ঘটনাটাই কিন্তু আমরা একটু আগে দেখেছি। দেখো, এই যে t ইকুয়াল টু 1 সেকেন্ডে 9.8, তারপরে t ইকুয়াল টু 2 সেকেন্ডে 19.6, এই করতে করতে t ইকুয়াল টু n সেকেন্ডে কতটা গেছে? 9.8 ইন্টু n। সেম জিনিস আমরা এখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ g এর সাথে টাইম মাল্টিপ্লাই করলেই আমরা কিন্তু সেটাকে আমরা কি পাচ্ছি? ভেলোসিটি পাচ্ছি। এই যে ইকুয়েশানটা, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশান, এবং সেই স্ট্রেট লাইনটা কী ধরনের স্ট্রেট লাইন? অরিজিন দিয়ে পাস করবে, তাই তো? অর্থাৎ এইটাকে যদি এবার আমি প্লট করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি কি দিচ্ছি? টাইম। ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে দিচ্ছি? ভেলোসিটি। আর এই যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে এই ইকুয়েশানটাকে, অর্থাৎ ভি ইকুয়াল টু জিটিটাকে কী করছে? এক্সপ্লেন করছে। তার মানে তুমি এই বলটাকে ছেড়ে দিয়েছো, এই বলটা ওপর থেকে নিচে নামছে, আস্তে আস্তে বলটা ওপর থেকে নিচে নামছে। তাহলে বলটা যখন ওপর থেকে নিচে নামছে, যত সময় যাচ্ছে বলের স্পিড বাড়ছে না কমছে? বলের স্পিডটা বাড়ছে। তার মানে কোনো একটা বস্তু যত মাটির দিকে অ্যাপ্রোচ করবে, আমাদের এই যে ইকুয়েশান, এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? স্পিড বাড়ছে, তাই তো? অর্থাৎ ভেলোসিটি বাড়ছে। যদিও স্পিড আর ভেলোসিটি সেম নয়, কিন্তু এটা এখানে লিনিয়ার বলে, মানে কোনো সার্কুলার মোশন নেই বলে সেখানে স্পিড আর ভেলোসিটি আমরা সেম বলে ধরে নিচ্ছি। বেশ, তাহলে এইটা কিন্তু আমাদের একটা খুব কনসেপ্টের জায়গা। এই কনসেপ্টটা কিন্তু আমাদের অত্যন্তভাবে ক্লিয়ার রাখতে হবে। বেশ, এইবারে আমরা দেখব হচ্ছে ভ্যারিয়েশন অফ জি, স্মল জি। স্মল জি কত রকমভাবে ভ্যারি করতে পারে। একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য শেপ, আমাদের 1 নম্বর পয়েন্ট। নেক্সট হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য অল্টিটিউড ফ্রম দ্য আর্থ সারফেস, মানে সারফেস থেকে তুমি কতটা হাইটে রয়েছো। উইথ রেসপেক্ট টু দ্য ডেপথ, তুমি মাটি থেকে কতটা নিচে রয়েছো। নেক্সট হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য আর্থ রোটেশন, অর্থাৎ শুধু এখানে আর্থ বলাটা ভুল হবে, যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে এটা সত্যি, অর্থাৎ তার রোটেশনাল স্পিড যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্র্যাভিটির চেঞ্জ হয়ে যাবে। নেক্সট হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ডেনসিটি। ডেনসিটি মানে কি? কিসের ডেনসিটি? যে প্ল্যানেটটাকে নিয়ে আমরা ভাবছি সেই প্ল্যানেটটা তো কোনো একটা মেটেরিয়াল নিয়ে তৈরি, সেই মেটেরিয়ালের ডেনসিটির কথা এখানে বলা হচ্ছে। তাহলে টোটাল 5টা জিনিসের ওপর আমাদের গ্র্যাভিটি ডিপেন্ড করে। এক হচ্ছে আর্থের শেপ বা প্ল্যানেটের শেপ, সেকেন্ড হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য অল্টিটিউড, থার্ড হচ্ছে ডেপথ, ফোর্থ হচ্ছে রোটেশন, ফিফথ হচ্ছে ডেনসিটি। ওকে, এবার আমরা আস্তে আস্তে এগুলোকে ডিসকাস করব যে কিভাবে এই চেঞ্জগুলো হয়। আচ্ছা, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের আর্থের শেপটা ঠিক স্ফেরিক্যাল নয়, নর্থ পোল আর সাউথ পোল একটু চাপা। এইটাকে বলা হয় অবলেট স্ফেরয়েড, অভিগত গোলাকৃতি। কি বলবো? অবলেট স্ফেরয়েড, অভিগত গোলাকৃতি। তো এইটার এই যে একটা অন্য রকমের শেপ, এইটার জন্য গ্র্যাভিটি চেঞ্জ করে। কিভাবে চেঞ্জ করে? আমরা যদি গ্র্যাভিটির ফর্মুলাটার দিকে তাকাই, g ইজিক্যালস টু gm/r², এই তো। এই ফর্মুলাটায় ক্যাপিটাল জি তো একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ওটাকে নিয়ে আমরা কোনোভাবেই ভাবছি না। এখানে যে ক্যাপিটাল এমটা রয়েছে, এই ক্যাপিটাল এমটা কি? এই ক্যাপিটাল এমটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে, যেহেতু আমরা আর্থকে নিয়ে ভাবছি, আর্থের মাস। আর এই রেডিয়াসটা কি? এটাকে আর্থের রেডিয়াস বলে ধরে নিচ্ছি। যদিও আমি এখানে স্মল আর হিসেবে বলতে পারি, অসুবিধে কিছু নেই, তবে জেনারেলি এটা ক্যাপিটাল আর দিয়ে নোটেশনটা দেওয়া হয়। যখন আমরা আর্থকে নিয়ে ভাববো, এটা ক্যাপিটাল আর দিয়ে লিখতে হয় নোটেশনটা। তো এটা যেহেতু জেনারেল ফর্মুলা হিসেবে আমি লিখেছি, তো স্মল আরটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার
এই ছবিটার দিকে আমরা একটু তাকাই, এই যে ছবিটা রয়েছে এই ছবিটার দিকে আমরা একটু তাকাই। এইখানে ইকুয়েটর যে পোর্শনটা, এই ইকুয়েটর পোর্শনটায় আর্থের রেডিয়াসটা সব থেকে বেশি হয়। অর্থাৎ আমাদের পৃথিবীতে ইকুয়েটর রিজিয়ন কোনটা? ওই আমাদের আন্দামানের কিছুটা, সাউথ আফ্রিকার এই পোর্শনটা, এগুলো ইকুয়েটর রিজিয়নের মধ্যে পড়ে। তো একটা লোক যদি এই রকম ইকুয়েটর রিজিয়নে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এই যে এই অ্যারোটা যেখানে রয়েছে এখানে যদি লোকটা দাঁড়িয়ে থাকে, তাহলে লোকটা আর্থের সেন্টার থেকে সব থেকে দূরে দাঁড়িয়ে আছে। মনে রাখতে হবে, আমাদের এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে যখনই আমরা গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন নিয়ে কাজ করব, যা কিছু ডিস্টেন্স সেটা কিন্তু আর্থের সেন্টার থেকে মাপা হচ্ছে বলে ধরে নেব। তার মানে যে লোকটা এই ইকুয়েটরে দাঁড়িয়ে রয়েছে সেই লোকটা আর্থের সেন্টার থেকে সব থেকে দূরে রয়েছে। এবার আমরা যদি এই ফর্মুলাটার দিকে তাকাই, এই ফর্মুলাটার দিকে যদি তাকাই, তাহলে gm/r², তাহলে ডিনোমিনেটর ভ্যালুটা যদি বেড়ে যায় তাহলে জি ভ্যালুটা বাড়বে না কমবে? নিচের পোর্শনটা বাড়ছে, একটা রেশিওর একটা ভগ্নাংশের নিচের পোর্শনটা বাড়ছে, তাহলে জি ভ্যালুটা কী হবে? কমতে থাকবে। তার মানে ইকুয়েটারে, আর্থের ইকুয়েটারে গ্র্যাভিটি বেশি হবে না কম হবে? কম হবে। কেন? রেডিয়াসটা বেশি বলে। আবার ওই লোকটাই যদি এইখান থেকে ধরো হেঁটে হেঁটে আস্তে আস্তে পোলের দিকে যাচ্ছে, দেখো আমার অ্যারোটা আস্তে আস্তে পোলের দিকে যাচ্ছে, এই যে পোলে এসে সে পৌঁছালো, তাহলে যখন সে পোলে এসে পৌঁছালো তখন কিন্তু আর্থের সেন্টার থেকে সে সব থেকে কম ডিস্টেন্সে রয়েছে। তাহলে এই যে পোলের ওপর যেহেতু রেডিয়াসটা কমে যাচ্ছে, তাহলে সেই একই ফর্মুলা অনুযায়ী তাহলে নিচের পোর্শনটা অর্থাৎ এই আর এর ভ্যালুটা ইকুয়েটারের তুলনায় কম। তার মানে জি এর ভ্যালুটা কী হবে? বাড়বে। গ্র্যাভিটেশনের ভ্যালুটা কী হবে, বা গ্র্যাভিটির ভ্যালুটা কী হবে? বাড়বে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, যে ইকুয়েটারে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি তখন আমাদের যে গ্র্যাভিটির ভ্যালু অর্থাৎ আমাদের ওপর যে আর্থের অ্যাট্রাকশান সেটা কম। আমরাই যখন আবার পোলে চলে যাচ্ছি তখন কিন্তু সেই অ্যাট্রাকশানটা কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। তার মানে একটা লোক যদি ইকুয়েটর থেকে আস্তে আস্তে পোলের দিকে মুভ করে তাহলে তার ওজন বাড়বে না কমবে? আর্থের অ্যাট্রাকশানটা তো বাড়ছে, তাহলে তার ওজনটা কী হবে? বাড়তে থাকবে। তাহলে ইকুয়েটর থেকে যখনই আমরা নর্থ পোল বা সাউথ পোল যেটাই হোক না কেন আমাদের ওজন কী হবে? বাড়বে। এখন যদি প্রশ্ন করা হয় যে ওজন তো বাড়বে, এই ওজনটা যে বাড়বে সেইটা কতটা বাড়বে, অর্থাৎ পার্সেন্টেজটা কত? একটা লোকের ওয়েট হয়তো দেখাচ্ছে আমাদের ইকুয়েটারে 100 নিউটন ইকুয়েটারে, তাহলে পোলে গেলে কি সেটা 1000 নিউটন হয়ে যাবে? মোটেই না। এই যে চেঞ্জটা সেটা খুবই কম, বলতে গেলে আমরা হয়তো মানে ফিল করতেই পারবো না। সেই চেঞ্জটা কত? পার্সেন্টেজটা কত? 0.35%। আমি আবার রিপিট করছি, 0.35%। 35 নয় কিন্তু, 0.35%। অর্থাৎ এতটাই কম যে আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু সেটা হয়, মানে ম্যাথামেটিক্যালি এটা হচ্ছে, কিন্তু আমরা হয়তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে সেটা রিয়েলাইজ করতে পারবো না। এই প্রশ্নটা কিন্তু একবার এসেছিল সিজিএলে, যে ইকুয়েটার থেকে পোলে গেলে আর্থের যে গ্র্যাভিটির চেঞ্জ হয় সেটার পার্সেন্টেজ কত? তার আনসার কী হবে? 0.35%। বেশ, তো এই যে ডিসকাশনটা করলাম এটা হচ্ছে আর্থের শেপের সাথে অর্থাৎ প্ল্যানেটের শেপের সাথে কিভাবে গ্র্যাভিটি ডিপেন্ড করে সেইটা। এরপরে হচ্ছে ভ্যারিয়েশন অফ জি উইথ হাইট, মানে যেটা আমরা ওই অল্টিটিউডের কথা বলেছিলাম। তো এটা কিভাবে হচ্ছে এই ছবিটার কথা ভাবা যাক। এই যে ছবিটা, সেখানে আর্থের ওপর একটা আমরা ধরে নিলাম যে একটা বিল্ডিং আছে বলে ধরে নিচ্ছি, তাহলে বিল্ডিংটার হাইট হচ্ছে এইচ। আর্থের রেডিয়াস কত? আর্থের রেডিয়াস তো আর আগে থেকেই বলেছি। তাহলে যদি একটা লোক ওই বিল্ডিংয়ের মাথায় থাকে তাহলে আর্থের সেন্টার থেকে তার হাইটটা কত?
আর্থের সেন্টার থেকে তার হাইটটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এই যে এইখানে আমার অ্যারোটাকে খেয়াল করো, জিএম বাই আর স্কোয়ার, সেটা কি আর আর স্কোয়ার লিখতে পারবো? আমরা লিখবো আর প্লাস এইচের হোল স্কোয়ার। তাহলে এবার তোমরা বলো, একটা রেশিওর নিচের পোর্শনটা যদি বেড়ে যায় তাহলে রেশিও ভ্যালুটা কী হবে? কমে যাবে। তার মানে তুমি যত উপরের দিকে উঠতে থাকবে তত গ্র্যাভিটি ভ্যালুটা নামতে থাকবে। যত লোকটা উপরের দিকে উঠছে তত গ্র্যাভিটি ভ্যালু নামতে থাকছে। সেই জন্যে পাহাড়ের ওপরে গ্র্যাভিটি খুব কম হয়। পাহাড়ের ওপরে গ্র্যাভিটি খুব কম হয়, অর্থাৎ হাই অল্টিটিউড মানে লো গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এই জিনিসটাকে বোঝাতে পেরেছি। আর এখানে অনেক ম্যাথামেটিক্স রয়েছে, আমাদের সেই ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমাদের শুধু ইনফরমেশনটা মনে রাখলেই হবে। ওকে, বেশ। স্যার আজ তো সময় একদম শেষ, ফিজিক্সের ক্লাস তো এখানেই শেষ করতে হচ্ছে। ডেফিনেটলি আপনার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ফর কামিং। আজ এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি এই ক্লাস আপনাদের অনেক কাজে লাগবে, আপনাদের প্রিপারেশনকে কমপ্লিট করবে। আর শুধু এই ক্লাসই নয়, আজকে সময় শেষ, তাই এখানেই ক্লাস শেষ করতে হচ্ছে। আপনারা তো এতদিনে জেনেই গেছেন, স্টুডেন্টসরা যারা রয়েছেন আমাদের সঙ্গে, রাইস অনলাইন ক্লাস থাকে আপনাদের জন্য রাইস এডুকেশনের তরফে। আপনাদের প্রিপারেশন যাতে কোনো রকম সমস্যায় আপনারা না পড়েন, কম্পিটিটিভ এক্সাম যাতে আপনারা খুব ভালোভাবে দিতে পারেন, সে কারণে এই অনলাইন ক্লাস আপনাদের জন্য। আজ তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। ডেফিনেটলি দেখা হবে নেক্সট ক্লাসে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।